রহস্যে ভরা মহাবিশ্ব, সেই মহাবিশ্বের রহস্য উন্মোচনে প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বর্তমানে মহাজগতে অবস্থিত ব্ল্যাক হোল নিয়ে চলছে বিজ্ঞানীদের চুলচেরা বিশ্লেষণ। কি এই ব্ল্যাক হোল, যাকে ঘিরে রয়েছে একাধিক রহস্য? আর এই ব্ল্যাক হোল নিয়ে প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। প্রসঙ্গত, ব্ল্যাক হোল হলো এমন একটি মহাকাশীয় অঞ্চল যেখানে পদার্থ এত বেশি ঘনীভূত হয় যে সেখান থেকে আলো পর্যন্ত বেরিয়ে আসতে পারে না। এই ব্ল্যাক হোল অংশে মহাকর্ষের টান অন্য যে কোনো গ্রহ বা নক্ষত্র থেকে বহু গুণ বেশি বলে মত বিজ্ঞানীদের। আর সেই টানের কারণেই আলো পর্যন্ত বাইরে বেরিয়ে আসতে পারে না, যার জন্য এগুলিকে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর বলা হয়। পাশাপাশি এর শক্তিশালী মাধ্যাকর্ষণ টানে চারপাশের সবকিছু তার কেন্দ্রের দিকে সে টেনে নেয়। ব্ল্যাক হোল হচ্ছে তারার মোটামুটি মৃতদেহ। ওদের সেন্টারের টেম্পারেচার খুব হাই হয়, তাপমাত্রা। সেই তাপমাত্রা হাইয়ের জন্য ওরা ভেতরে সূর্যের মধ্যে যেমন প্রোটন রিঅ্যাক্ট করে ডিউটোরিয়াম হয় এবং ডিউটোরিয়াম যোগ করে হিলিয়াম হয়। যেসব মাসিভ তারা খুব ভারী, সূর্যের থেকে 10 গুণ, 25 গুণ, 30 গুণ এবং 60 গুণ, তাদের সেন্টারের তাপমাত্রা এত বেশি হয় যে হিলিয়ামে থেমে থাকে না। 3টে হিলিয়াম মিলে কার্বন হয়, কার্বন থেকে আবার হিলিয়াম যোগ হয়ে অক্সিজেন হয়, অক্সিজেনের পরে আবার হিলিয়াম হয়ে সেটা নিয়ন হবে, নিয়নের পরে আবার হিলিয়াম যোগ করে ম্যাগনেসিয়াম হবে। হ্যাঁ, এই ম্যাগনেসিয়ামের পরে সিলিকনের পরে সালফারের পরে আর্গনের পর ক্যালসিয়াম। যত আমরা দেখি পিরিয়ডিক টেবিলে যত আছে সব কিছু কিন্তু তারার মধ্যে তৈরি হয়। এবার এই জিনিসগুলো হতে হতে যখন আয়রনে পরিণত হয়, লোহা, যেটাকে সবচেয়ে স্টেবল বলে ধরা হয়, এই আয়রন থেকে আর অন্য কিছু তৈরি হতে পারে না। যদি আয়রন থেকে তৈরি করতে হয় তাহলে বাইরে থেকে এনার্জি সাপ্লাই দিতে হয়। আর আগে যেগুলো বললাম সেগুলো হচ্ছে ফিউশন রিয়াকশান, যাতে এনার্জি উদ্ভূত হয়। এই এনার্জি যে জেনারেট করছে বা উদ্ভূত হচ্ছে, সেই এনার্জিতে কিন্তু তারাটা নিজের শেপটা ধরে রাখে। অর্থাৎ এই এনার্জি যখনই শেষ হয়ে যায়, তারাটা নিজের শেপ ধরে রাখতে পারে না, তারাটা তখন কোলাপস করে যায়। এই তারাটা কোলাপস করে সেন্টারে যে লোহাটা তৈরি হলো, লোহার একটা পুরো কোর, সেটা কোলাপস করে যায় এবং বাইরের দিকের শেলটা, যার মধ্যে অক্সিজেন, কার্বন, সিলিকন তখনও জ্বলছে, সেটা সমেত বেরিয়ে চলে যায় বাইরের শেল হিসাবে। সেটাকে বলি আমরা সুপারনোভা এক্সপ্লোশন। আরও নানা মেথডে ব্ল্যাক হোল তৈরি হতে পারে, তো এটা একটা সিম্পল একটা মেথড বললাম। তো এইটা হচ্ছে স্টেলার মাস ব্ল্যাক হোল, অর্থাৎ যেই ব্ল্যাক হোলগুলো তৈরি হয় তার মাস হচ্ছে 3 থেকে 5 গুণ কিংবা 3 থেকে 10 গুণও হতে পারে সূর্যের তুলনায়। আচ্ছা, এই ব্ল্যাক হোল কিন্তু খুব কম্প্যাক্ট, খুবই ছোট সাইজ। অর্থাৎ সূর্যটাকে যদি, সূর্যের রেডিয়াস হচ্ছে 700,000 কিলোমিটার, এবার যদি সূর্যটাকে চারিদিক থেকে চেপে চুপে 3 কিলোমিটারের মধ্যে ঢুকিয়ে দেওয়া যেত, তাহলে কিন্তু সূর্যটা একটা ব্ল্যাক হোলে পরিণত হতো। অর্থাৎ ভর সূর্যের মতোই, কিন্তু সাইজ 700,000 কিলোমিটারের বদলে 3 কিলোমিটার মাত্র। এটা এত স্ট্রং হয়ে যায় গ্র্যাভিটিটা, মাধ্যাকর্ষণটা, যে ওখান থেকে আলো পর্যন্ত বেরোতে পারে না। এবং যে বস্তু একবার সেখানে যায় সে আর কখনো ফিরে আসতে পারে না, আলো তো আসতেই পারে না। এবং পাশ থেকে যখন আলো যায়, আলোটাকে বেঁকিয়ে দেয়। পার্টিকেলগুলো আশেপাশে গেলে, তারা আশেপাশে গেলে সেগুলোকে টেনে নেয়। মহাজাগতিক এই বিস্ময়কর ব্ল্যাক হোল কেন এত শক্তিশালী? কি খায় এইগুলি? কারণ বিজ্ঞানীদের মতে এই ব্ল্যাক হোলের কাছাকাছি যা আসে তাই সে গিলে নেয়। অর্থাৎ ব্ল্যাক হোল কি কি খেতে পারে বা নিজের দিকে মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে আকর্ষণ করতে পারে, সে নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। গবেষণা করে যা ধরা পড়েছে তা শুনলে আপনি সত্যি অবাক হবেন। এই কৃষ্ণ গহ্বরের মাধ্যাকর্ষণ শক্তির টান এতটাই বেশি যে এটি একটি নক্ষত্রকেও নিজের মধ্যে টেনে নিতে পারে, যা অনেক সময় ব্যাপক বিস্ফোরণ ঘটায় এই ব্ল্যাক হোলের মধ্যে।
নক্ষত্রের মতো গ্রহও কিন্তু এই ব্ল্যাক হোলের গ্রাস থেকে বাঁচতে পারে না বলে মত বিজ্ঞানীদের। এছাড়াও ব্ল্যাক হোল তার চারপাশের গ্যাস, ধুলোকণা সবকিছু নিজের দিকে আকর্ষণ করে গিলে নিতে পারে বলেও মত গবেষকদের। দু রকমের ব্ল্যাক হোল আছে। একটা হচ্ছে যেগুলো তারার সেন্টারটা কোলাপস করে হয়, সেগুলো হচ্ছে তিন গুণ সূর্যের ভরের 3 গুণ থেকে 10 গুণ হতে পারে। আর যেগুলো প্রচণ্ড ভারী হয় সেগুলো কয়েক লক্ষ থেকে শুরু করে কয়েকশো কোটি গুণ ভারীও হতে পারে সূর্যের তুলনায়। এবার এরা খায় কি? এদের মানে এরা যখন এই যে বলে যে ব্ল্যাক হোল একবার টানলে সেখান থেকে বেরোয় না, কি টানে? তো প্রথমে বুঝতে হবে তারার ইভলিউশন কি করে হয়। যে আমি আকাশে, একটা অন্ধকার আকাশে যত তারা আমরা দেখি তার কিন্তু প্রায় 2/3 প্রায় 60-70% মতো কিন্তু বাইনারি, যে এইরকম মাসের ওপর নির্ভর করে। যে কোরের মাস যদি চন্দ্রশেখর মাসের থেকে কম হয় তাহলে হবে শ্বেত বামন বা হোয়াইট ডোয়ার্ফ। আর যদি 1.4 সোলার মাস হচ্ছে চন্দ্রশেখরের লিমিট, 1.4 টাইমস দি মাস অফ দি সান, সূর্যের ভরের 1.4 গুণ বেশি। এবার 1.4 গুণ বেশি থেকে যদি 3 গুণ বেশি এই রেঞ্জের মধ্যে থাকে যে লোহার যে কোরটা, তাহলে ওটা হয়ে যাবে নিউট্রন স্টার। আর 3 গুণ বেশি ভর থেকে যদি 10 গুণ 20 গুণ এরকম মাস থাকে কোরের, তাহলে ওটা পরিণত হবে ব্ল্যাক হোলে। আচ্ছা, আর পাশে যে আরেকটা তারা আছে সেই তারাটার তো ইভলিউশন খুব স্লো। যেমন করে সূর্য এমন স্লো, ভেতরকার টেম্পারেচার 1 কোটি ডিগ্রি, খুব একটা তাড়াতাড়ি কিন্তু ইভলিউশন হচ্ছে না। সে প্রায় 450 কোটি বছর পুরনো, বয়স হয়েছে প্রায় 460 কোটি বছর, কিন্তু ভেতরে এনার্জিগুলো রিলিজ করছে প্রোটন আর প্রোটন মিলে যে ফিউশন রিয়াকশান হচ্ছে সেই রিয়াকশান থেকে। এবং যে পরিমাণ প্রোটন এখনও সূর্যে আছে, আরও 500 কোটি বছর সূর্য টিকে যাবে। অর্থাৎ সূর্যের বয়স, সূর্য 1000 কোটি বছরে খুব একটা পাল্টায় না। কিন্তু যে তারাগুলো প্রচণ্ড ভারী সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পাল্টে যায়, কেননা ওদের ভেতরে নিউক্লিয়ার রিয়াকশন প্রচণ্ড তাড়াতাড়ি হচ্ছে, যেহেতু তাপমাত্রা বেশি কেন না, অত ভারী জিনিসকে ধরে রাখতে গেলে ভেতরে হাই প্রেশার দিতে হবে। কাজে হাই প্রেশার দিলে ভারী জিনিসকে ধরে রাখতে পারবে। আর হাই প্রেশার দিতে গেলে সেখানে ডেনসিটিও হাই হতে হবে, টেম্পারেচারে হাই হতে হবে। দুটোই তখন নিউক্লিয়ার রিয়াকশানে কেসে খুব কাজে লাগবে। এই কারণে নিউক্লিয়ার রিয়াকশন প্রচণ্ড ফাস্ট হয় যেসব তারাগুলো ভারী হয়। মহাজাগতিক এই বস্তুগুলির নাম ব্ল্যাক হোল, যেখানে আলোর কোনো অস্তিত্ব নেই। তাই বহু ক্ষেত্রে এই ব্ল্যাক হোলের অস্তিত্ব নিয়েও প্রশ্ন ওঠে, যার মধ্যে থেকে কোনো আলোয় বেরিয়ে আসে না, যাকে প্রায় দেখাই যায় না, তাকে বিজ্ঞানীরাই বা দেখেন কি করে? এদের দেখার অন্য কি কোনো উপায় আছে? এই নিয়েও কিন্তু প্রতিনিয়ত প্রশ্ন চলছে। বৈজ্ঞানিক মহলের মত, এই ব্ল্যাক হোলের অস্তিত্ব আশপাশের নক্ষত্রমণ্ডলী ও মহাজাগতিক গ্যাসীয় পদার্থের উপরই নির্ভর করে। এর প্রবল মহাকর্ষণ বলের ক্রিয়া প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেই বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের অবস্থান সম্পর্কে জানতে পারেন বলেই মত বৈজ্ঞানিক মহলের। তবে অনেক বিজ্ঞানীরই এই ব্ল্যাক হোলের অস্তিত্ব নিয়ে সন্দেহ আজও আছে। তাই কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল নিয়ে চলছে আজও একাধিক গবেষণা, যে গবেষণার ফল পরবর্তীকালে অবশ্যই এই কৃষ্ণগহ্বর নিয়ে আরো নতুন তথ্যের সংযোজন দিতে পারে, এমনটা কিন্তু বলা বাহুল্য।